আসসালামু আলাইকুম বন্ধুরা, রিড বাই পাভেল চ্যানেলে আবারও ফিরে এলাম দ্য লাইফ অফ রাজীব গান্ধী রাজীব এর পরবর্তী পর্ব নিয়ে। এলাহাবাদে সেবারে নিখিল ভারতে কংগ্রেস কমিটির অধিবেশন। বিয়ের পরে ইন্দিরা আর ফিরোজ সেই অধিবেশনের কাজে ব্যস্ত হয়ে পড়েন। মধুযামিনী যাপনের জন্য তাই মাস দুয়েকের আগে তাদের কাশ্মীরে যাওয়া হয়নি। কাশ্মীর থেকে তারা ফিরে আসবার কিছুকাল পরেই 9ই আগস্ট তারিখে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যদের গ্রেপ্তার করা হয়। কাঁদানে গ্যাসের অভিজ্ঞতাও ইন্দিরার সেদিনই প্রথম হলো। ইন্দিরা আর ফিরোজ গ্রেপ্তার হলেন সেপ্টেম্বর মাসে। এলাহাবাদের কাছে নৈনি জেলে পৃথকভাবে তাদের কয়েদ করে রাখা হয়েছিল। মুম্বাইয়ের বেলভিউ নার্সিংহোমে 1944 সালে 20 আগস্ট সকাল 8টায় রাজীবের জন্ম। ভূমিষ্ঠ হবার পরে তার ওজন ও দৈর্ঘ্য লিখে রাখা হয়েছিল। ওজন 6.5 পাউন্ড, দৈর্ঘ্য 19.5 ইঞ্চি। জওহরলাল তখন কারাগারে। ফিরোজ তখনই টেলিগ্রাফ করে তাকে খবর দেন। ইন্দিরার ফুফু কৃষ্ণা হাতি সিং ও অন্যান্য আত্মীয় স্বজন প্রসূতি ও নবজাতকের দেখাশুনো করবার দায়িত্ব নিয়েছিলেন। রাজীবের একেবারে গোড়ার দিকের ছবিগুলো তার বাবার তোলা। কারাগারে জওহরলালের কাছে ছবিগুলো পাঠিয়ে ইন্দিরা লিখেছিলেন, যে ছবিতে বাচ্চাকে আমার সঙ্গে দেখা যাচ্ছে অন্য সব ছবির থেকে সেটা কয়েকদিন আগে তোলা। আমাদের দুজনেরই মেজাজ তখন খারাপ। বাচ্চার তখন খাওয়ার সময়। সে তখন তার স্বরে চেঁচাচ্ছিল, আর রাজা ভাই আর ফিরোজ আমাকে প্রচুর ব্যাখ্যা করে বোঝাচ্ছিল যে ছবি তোলার জন্য কিভাবে তাকে পোজ দেওয়াতে হবে। শিশুটির বর্ণনা অবশ্য ইন্দিরা বেশ আনন্দের সঙ্গেই দিয়েছিলেন। ওর যেটা সবচাইতে আশ্চর্য ব্যাপার, অবশ্য শুধু ওর কেন, সব শিশুর সম্পর্কে এটা সত্য, সেটা হলো ওর গোলাপ ফুলের পাপড়ির মতো ত্বক। আসলে ফুলও এত নরম আর মসৃণ হয় না। 14ই সেপ্টেম্বর তারিখে গান্ধীজি ইন্দিরা ও রাজীবকে তার কাছে নিয়ে যেতে বলেন। এই সাক্ষাৎ সম্পর্কে ইন্দিরা তার বাবাকে লিখেছিলেন, ভাগ্যিস বাচ্চাটা সারাক্ষণ ঘুমিয়েছিল। ছবিতে অবশ্য শ্রীমতী হাতি সিংকে দেখা যাচ্ছে। বাপু শুয়েছিলেন। বাচ্চাকে তিনি কিছুক্ষণের জন্য কোলে তুলে নেন। পরে আমাদের দুজনকেই দেন জন্মদিনের প্রসাদ, বাদাম আর কিসমিস। রাজীবের শরীরে প্রথম দিককার যে বৃদ্ধি, ইন্দিরা প্রায় রোজই সেটা তার বেবি বুকে লিখে রাখতেন। জেলে যাবার কাছে ইন্দিরা যেসব চিঠি লিখতেন জেলে বাবার কাছে ইন্দিরা যেসব চিঠি লিখতেন এবং ফিরোজ যখন কাছে থাকতেন না তখন তাকে যেসব খবরাখবর দিতেন, রাজীবের বৃদ্ধি সম্পর্কে তার থেকে অনেক তথ্য জানতে পারা যায়। 16ই অক্টোবর ইন্দিরা লিখে রেখেছেন, ওই তারিখে রাজীবের নামে একটি চিঠি আসে, সরোজিনী নাইডুর চিঠি। কবি সরোজিনী তাতে লিখেছিলেন, আমার প্রিয় ছোট্ট নাতি, পৃথিবীতে এই প্রথম দেওয়ালির দিনে যে আশীর্বাদ তোমাকে পাঠাচ্ছি, তোমার জীবনে তা যেন প্রদীপের মতো জ্বলতে থাকে। দুর্ভাগ্যের ঝোড়ো হাওয়া তাকে কখনোই নেভাতে পারবে না। তোমার ছেলেবেলার সমস্ত খেলায় ঝরে পড়বে তার দীপ্ত সুন্দর আলো। স্কুলে তুমি যে লেখাপড়া শিখবে তার উপরেও এর রশ্মি বিচ্ছুরিত হবে। আর যখন তুমি বড় হবে, সাহসের সঙ্গে পালন করবে তোমার কর্তব্য, এই প্রদীপই তোমার পথকে তখন আলোকিত করে রাখবে। এই আমার ছোট্ট নাতিটি, তুমি যে এক বিখ্যাত বংশের সন্তান, এক মহান ঐতিহ্যের উত্তরাধিকার তোমার রূপে বর্তেছে। সত্যি বলতে কি, তোমাদের পরিবারে তুমি নিজেই তো এক জীবন প্রদীপ। ভারত তো স্বাধীন হবেই, সেই স্বাধীন দেশে এক আশ্চর্য মনুষ্যত্ব তুমি অর্জন করবে। সেখানে তুমি তাদের নেতা হবে। অন্যায়ের কবল থেকে মানব সমাজকে মুক্ত করবার জন্য নিজেদের প্রতিভা, নিজেদের সময়, নিজেদের আশা ও বিশ্বাস আর নিজেদের সমস্ত উদ্যম যারা উৎসর্গ করে দেয়, গোটা পৃথিবীকেই তুমি তোমার স্বদেশ বলে গণ্য করবে। গোটা মানব সমাজই হয়ে উঠবে তোমার স্বজন। তুমি নিজেই একদিন হয়ে উঠবে এক জীবন্ত অনির্বাণ দীপশিখা, এমন দীপশিখা গোটা পৃথিবীকেই যা আলোকিত করে তোলে। এই স্টুডিও ছবিটি 1945 সালের মে মাসে লাহোরে তোলা হয়েছে। ফিরোজ তখন লখনৌয়ে আর জওহরলাল বন্দিজীবন কাটাচ্ছেন আহমেদনগর ফোর্ট কারাগারে। তাদের কাছে ইন্দিরা এই ছবির 2টি কপি পাঠিয়ে দেন। স্বামীর কাছে নিয়মিত চিঠি লিখতেন ইন্দিরা, তাতে রাজীব সম্পর্কে বিস্তারিত খবর থাকত। রাজীবকে দেখতে দিনে দিনে যেন তোমারই মতো হচ্ছে, তবে আমার আদলও খানিকটা আছে বলে মনে হয়। ভারী মিষ্টি হয়েছে দেখতে, নজর না লাগে। রাজীব যেন রোজই কিছু না কিছু শিখছে। তুমি যদি এখন থাকতে আর ওর একটা ছবি তুলতে তো খুব ভালো হতো। ও এখন এত মিষ্টি হয়েছে যে ওর এই সময়কার কায়দা কসরতের একটা স্থায়ী রেকর্ড থেকে গেলে ভালো হতো। এটা লিখেছিল শ্রীনগর, 7 জুন 1945 সালে ইন্দিরা গান্ধী। রাজীব পশু পাখি ভালোবাসে। দারুণ জোরে হামাগুড়ি দিয়ে মুরগিগুলোর দিকে ধেয়ে যায়। সবচেয়ে ভালোবাসে ঘোড়া।
ঘোড়া দেখলেই হলো তখনই তার পিঠে চড়ে বসা চাই। শ্রীনগর, 23 জুলাই 1945 সালে লেখা। যেই ওকে দেখে সেই মুগ্ধ, দরজার খিল খুলে খেলতে শিখে গেছে। এইরকম আরও অনেক কাজে খুব পটু। স্প্রিং লাগানো দরজা খোলার বুদ্ধি খুব শীঘ্রই রপ্ত করে ফেলবে। গুলমার্গ, 24 আগস্ট 1965 সালে। ইন্দিরা তখন রাজীবকে নিয়ে শ্রীনগরে রয়েছেন। সেই সময় একদিন রেডিওতে খবর শুনলেন যে ভারতীয় নেতাদের সঙ্গে ব্রিটিশ সরকার একটা সাংবিধানিক আলোচনা শুরু। ইন্দিরার জীবনে সে এক উদ্দীপনাময় মুহূর্ত। এই মুহূর্তটির জন্যই তো কত অসংখ্য মানুষ কাজ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। রাজীবকে আত্মীয় স্বজনদের হেফাজতে রেখে ইন্দিরা তখনই এলাহাবাদে তার বাবার কাছে ছুটে আসেন। 1945 সালের জুন মাসে জওহরলাল নেহরু ও অন্যান্য নেতা সিমলা বৈঠকে যোগ দেবার জন্য আহত হন। ইন্দিরা কাশ্মীরে ফিরে যান। পরে সেখানে আসেন জওহরলালও। 1945 সালে 20 আগস্ট রাজীবের প্রথম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে শ্রীনগরে তার নামকরণের ব্যবস্থা করা হয়। প্রথম সন্তানের নামকরণ প্রায়ই বড় একটা পর্ব হয়ে দাঁড়ায়। রাজীবের ক্ষেত্রেও এটা হয়েছিল। বন্ধুবর্গ, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী আর শুভানুধ্যায়ীদের সংখ্যা তো কম নয়। নামের প্রস্তাবও তাই অনেক আসে। জেলে থাকতে জওহরলালও এ ব্যাপারে মৌলানা আজাদ, আসিফ আলী, নরেন্দ্র দেব ও অন্যান্যদের সঙ্গে পরামর্শ করেছিলেন। নামের তালিকা শেষ পর্যন্ত দেখা যায় বেশ দীর্ঘ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি নামের অর্থ নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত স্থির হলো জাতকের নাম রাখা হবে রাজীব রত্ন। তাতে অর্থের দিক দিয়ে নামের প্রথমাংশ ইন্দিরার মা কমলাও রইলেন, আবার দ্বিতীয়াংশে ইন্দিরার বাবাকেও রাখা হলো। জহরত রত্নই। রাজীবের বেবি বুকে তার পুরো নাম লেখা হলো রাজীব রত্ন বীরজিৎ নেহরু গান্ধী। কর্মসূত্রে ফিরোজ তখন লখনৌয়ে থাকেন। রাজীবের নামকরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি। অল্প কথায় অনুষ্ঠানের বর্ণনা দিয়ে ইন্দিরা তাকে লিখেন, রাজীবের পরনে ছিল সাদা খাদি কুর্তা, আটো পাজামা আর গান্ধী টুপি। নামকরণ আর ক্ষীর চাটাইয়ের অনুষ্ঠান সংক্ষেপে সমাধা হলো। তারপর পানি পান এর দায়িত্ব দিয়েছিলাম পেস্টনজিকে। ফলে জন্মদিনের উৎসবে পার্সি পরিবারে যা যা খাওয়া হয় তার সব কিছুরই ব্যবস্থা ছিল। রাজীবের নামকরণ অনুষ্ঠান উপলক্ষে ছবিটি যখন তোলা হয়, ক্যামেরার লেন্সে যে তখন ভারতের 3 ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ছবি ধরা পড়ছে তা কেউ নিশ্চয় কল্পনা করেনি। তার কিছুদিন পরে আনন্দ ভবনে তোলা হয় আগের পাতার ছবি দুটি। সময়টা তাৎপর্যপূর্ণ। কারাজীবন তখন শেষ হয়ে গেছে, সামনে ফুটেছে স্বাধীন ভারতের হাতছানি। পরের বছরই প্রতিষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। জওহরলাল নেহরু ও অন্যান্য নেতা তখন তাই নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করেছেন। কার্যত নেহরুই হবেন সেই অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী। রাজীবের ভ্রাম্যমাণ জীবনের সূচনা তার শৈশবেই। 1946 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে সে কোথায় কোথায় গিয়েছিল তার বেবি বুকে ইন্দিরার হস্তাক্ষরে তার লেখা হয়েছে। দিল্লিতে আসি এপ্রিল মাসে। সেখান থেকেই যাই এলাহাবাদ, লখনৌ, নৈনিতাল, খুলি। তারপর লখনৌ ফিরে সেখান থেকেই যাই মুম্বাই। দিল্লি থেকে বিমানযোগে এলাহাবাদে যাই, তারপর কানপুর থেকে বিমানযোগে মুম্বাই। দুবারই বমি করে ফেলেছিলাম। 1947 সাল। রাজনৈতিক ঘটনাস্রোত রাজীবের পরিবারকে তখন ক্রমেই দিল্লিতে টেনে আনছে। বোঝা যাচ্ছিল তখন থেকেই দিল্লিই হবে তাদের স্থায়ী ঠিকানা। এই ছবি দুটি দিল্লিতে 1947 সালে 26 জানুয়ারি তোলা হয়। ডাইনে রাজীবের যে আবক্ষ মূর্তির প্রতিলিপি দেখা যাচ্ছে, সে বছরই ক্লারা কুইন সেটি তৈরি করেন। রাজীবের ভাই সঞ্জয় ভূমিষ্ঠ হয় 1946 সালের 14 ডিসেম্বর। এই ছবিগুলো তার কয়েক মাস বাদে তোলা। তুলেছিলেন ফিরোজ। জওহরলালের ইয়র্ক রোডের বাড়িতে এগুলো তোলা হয়েছিল। ইন্দিরাই বলেছেন যে মুক্তি সংগ্রামের কারণে তার নিজের ছেলেবেলা ছিল অস্বাভাবিক, নিঃসঙ্গতা ও অনিশ্চয়তার আচ্ছন্ন। মায়ের দায়িত্ব সম্পর্কে এই কারণেই তিনি ছিলেন খুব সচেতন। পরে তিনি বলেছেন, রাজীব আর সঞ্জয় যখন শিশু তখন আর কারো হাতে তাদের দায়িত্ব তুলে দেব এটা আমার ভালো লাগতো না। তাদের জন্য যে ড্যানিশ গভর্নেস রাখা হয়েছিল সেই টানটে আনা ছিলেন কড়া ধাতের মহিলা। তবে গভর্নেন্স রাখা হলে কি হয়, বাচ্চাদের দৈনন্দিন জীবনে ইন্দিরার ভূমিকা ছিল অনেকখানি। আগের পৃষ্ঠায় 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির বছরের আলেখ্য।
সদ্য স্বাধীন নবীন জাতির এক শিশু প্রতিনিধির কর্মোদ্যম করছেন লর্ড মাউন্টব্যাটেন। 1947 সালে সেপ্টেম্বর মাসে জওহরলালের ইয়র্ক রোডের বাসভবনে এই ছবি তোলা হয়েছিল। 1948 সালে 15ই আগস্ট নিখিল ভারত শিশু সমিতির উদ্যোগে দিল্লির কাশ্মীরি গেটে যে জনসভার আয়োজন হয় তাতে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করবার জন্য আহ্বান করা হয় রাজীবকে। তার বয়স তখন 4 বছর। 1948 সালে ইন্দিরা তার 2 শিশুপুত্রকে নিয়ে জওহরলালের সঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন তিনমূর্তি ভবনে চলে আসেন। পরবর্তী 16টা বছর তারা এই বাড়িতেই ছিলেন। ফিরোজ তার অনেকটা সময় ছেলেদের সঙ্গেই কাটাতেন। নানান ব্যাপারে শখ এবং আগ্রহ ছিল তার। 2 ছেলেকেও তাতে উৎসাহ যোগাতেন তিনি। হাতের কাজে রাজীবের যে দক্ষতা আর যন্ত্রপাতিতে যে আগ্রহ তা সে তার বাবার কাছে থেকেই পেয়েছিলেন। পরের দিকে ফটোগ্রাফি আর উদ্যান ও স্থাপত্যের প্রতি তার আগ্রহটা আসলে পৈতৃক সূত্রেই পাওয়া। জওহরলাল আর ইন্দিরা যখন বিদেশ যাত্রা করেন তখন তাদের বিদায় জানাতে ফিরোজের সঙ্গে পালাম বিমানবন্দরে এসেছিল রাজীব। উপরের ছবিতে সেই সময় একটি জঙ্গি বিমানের ককপিটের মধ্যে রাজীবকে দেখা যাচ্ছে। মানুষের যেটা গড়ে ওঠার বয়স, সেই বয়সে রাজীবের জীবনে জওহরলালের প্রভাব পড়েছিল অনেকখানি। তিনমূর্তি ভবনে থাকা মানেই দেশের সর্বত্র ঘুরে বেড়ানো, এমনি কি মাঝে মাঝে বিদেশেও যেতে হয়, আর বিদেশ থেকেও আসেন কত মানুষ, দেখা করতে হয় তাদের সঙ্গেও। প্রকাশ্যে এসে যাওয়া এর অসুবিধাও আছে। রাজীব পরে স্বীকার করেছেন যে জওহরলালের পরিবার যেভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করত সেটা ছিল তার ঘোর অস্বস্তির ব্যাপার। যে বিষয়ে দহিত্রের আগ্রহ তার কয়েকটি জওহরলালেরও আগ্রহ ছিল। রাজীবকে তাতে তিনি উৎসাহ দিতেন। পরবর্তীকালে রাজীব সে কথা স্মরণ করেছে, বলেছে, নানা যেদিন আমাকে গ্লাইডিং ক্লাবে নিয়ে যান ওড়ার ব্যাপারে, সেদিন থেকে আমার আগ্রহের সত্যিকারের সূচনা। সেদিনই প্রথম আমি গ্লাইডারে উঠি, আর তখনই আমার নেশা ধরে যায়। সর্বোপরি যে উদারতান্ত্রিক মানবতাবাদী দৃষ্টিভঙ্গির দ্বারা তার আপন মূল্যবোধ চিহ্নিত, সেটাও রাজীব তার মাতামহের কাছ থেকেই পেয়েছিলেন। সুইজারল্যান্ডে তার এক শিক্ষার্থীর কাছে দীর্ঘদিন বাদে 1950 সালের 30শে ডিসেম্বর ইন্দিরা একটি চিঠি লেখেন। নিজের পরিবার ও জীবন সম্পর্কে তাতে অনেক খবর ছিল। ইন্দিরা লিখেছিলেন, আমার 2 ছেলে। রাজীবের বয়স এখন 6.5 বছর, সঞ্জয়ের 4। দুজনের মধ্যে প্রচুর অমিল। বড় ছেলে রাজীব শান্ত, সংবেদনশীল, অন্যদের প্রতি খুব আসক্ত বটে। পরিবেশ ও মানুষজন সম্পর্কে অত্যাধিক সচেতন ও অনুভূতিশীল। প্রতিটি বিষয়ে গভীর আগ্রহ রয়েছে। তথ্যগুলোকে ঠিকমতো বোঝে আর মনে রাখে। আলোচনায় আগ্রহশীল। আলোচনার সময় অন্যান্য সূত্রে পাওয়া নানা প্রাসঙ্গিক ও কৌতূহলদীপক খবর জোগাতে পারে। ছোটটিও স্কুলে যায়, তবে ছবি আঁকা আর কাগজ কাটা ছাড়া আর কিছু করে না। খুব কথা বলে, যেমন টকবগে তেমন ফুর্তিবাজ। বড়টির তুলনায় সে অবশ্য বেশি জনপ্রিয়, বিশেষত অপরিচিত মানুষজনের কাছে। ওরা যে ছোট্ট প্রাইভেট স্কুলে পড়তে যায় সেটি চালান এক জার্মান ভদ্রমহিলা। ইনি অনেক বছর ধরে এদেশে আছেন। স্বামী ভারতীয়। বাবার সংসারের কাজকর্ম এখন আমাকেই দেখতে হয়। অতিথি আপ্যায়নের দায়িত্ব আমারই। সরকারি বেসরকারি আপ্যায়নের কাজ প্রচুর করতে হয়। পৃথিবীর নানা দেশ থেকে মজার মানুষজন নেহাত কম আসেন না। আমার স্বামী সংসদের সদস্য। সংসদের অধিবেশনের সময় তিনি দিল্লিতে এসে থাকেন, অন্য সময় থাকেন লখনৌয়ে। দিল্লি থেকে লখনৌ রেলগাড়িতে 1 রাতের পথ। তিনি একটি সংবাদপত্রের ম্যানেজিং ডিরেক্টর। কাজটা তিনি ভালোবাসেন ঠিকই, তবে কিনা খাটনি খুব। তাছাড়া অনেকটা সময়ও তাকে দিতে হয়। আমি কখনো দিল্লিতে থাকি, কখনো লখনৌয়ে। ছুটোছুটি করতে করতেই হাঁপিয়ে যাই। সামাজিক কিছু দায়িত্ব আমাকে পালন করতে হয়। তাছাড়া দেখা করতে হয় প্রচুর শরণার্থী ও দুর্দশাগ্রস্ত মানুষের সঙ্গে। তাদের খোঁজ খবর রাখতে হয়। হাসপাতাল, শিশু কল্যাণ প্রতিষ্ঠান ইত্যাদি নানা প্রতিষ্ঠানের কমিটিতেও আমি আছি। মন যাতে একটু বিশ্রাম পায়, খানিকটা তারই জন্য দিল্লি বার্ড ওয়াচিং সোসাইটিতে যোগ দিয়েছি। রাজনীতি, কূটনীতি ইত্যাদি সব গুরুতর ব্যাপার থেকে তাতে সত্যি কিছু সময়ের জন্য চমৎকার মুক্তি মেলে। বাঁদিকের ছবিটি রাজীবের 7 বছর বয়সে কাশ্মীরে পহলগাঁওয়ে ফিরোজ এটি তুলেছিলেন। রাজীবের মায়ের এটি প্রিয় ছবি। রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক উপলক্ষে 1953 সালের মে মাসে জওহরলালের সঙ্গে ইন্দিরা লন্ডনে যান। গ্রীষ্মকালীন অবকাশের খানিকটা অংশ রাজীব আর সঞ্জয়ের কেটেছিল গোলদানের একলদুমানিতে বিদ্যালয়ে। এটির পরিচালক ছিলেন বিখ্যাত শিক্ষাবিদ পাওলাস গেহিম।
ছেলেদের শিক্ষার ব্যাপারে ইন্দিরার চিন্তাভাবনা ছিল খুবই উদার। যা কিছু জ্ঞাতব্য তা জেনে নেবার ব্যাপারে তিনি উৎসুক ও জিজ্ঞাসু বুদ্ধিবৃত্তির উপরেই ছিলেন নির্ভরশীল। গ্রেট মার্কস ইত্যাদির চেয়ে উদার দৃষ্টিভঙ্গিকেই তিনি বেশি মূল্যবান জ্ঞান করতেন, এবং সেই কারণেই মানুষ কিংবা পরিবেশ দেখে যেখানে একটা নতুন রকমের অভিজ্ঞতা হতে পারে, বইপত্র থেকে সরিয়ে নেবার দরকার হলেও ছেলেদের সেখানে নিয়ে যেতে দ্বিধা করতেন না। রাজীব যখন স্কুলের ছাত্র তখন তিনি তাকে প্রচুর চিঠি লেখেন। সেসব চিঠি থেকেও তার মুক্ত মনস্কতার পরিচয় পাওয়া যায়। চিঠির মধ্যে কৌতুক আছে, ধাঁধা আছে, নানান বিষয়ে তার চিন্তা ভাবনার কথা। রাজনীতি, বর্ণবিদ্বেষ থেকে শুরু করে বাঘের রাজকীয় মহিমা কোনো কিছুই বাদ পড়েনি। পরিবেশ চেতনা নিয়ে কথা বলা তো এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ইন্দিরা কিন্তু আজ থেকে অনেক আগেই পরিবেশ সচেতন ছিলেন, আর এই যে চেতনা, এটা তিনি সঞ্চারিত করে দিতে চেয়েছিলেন তার দুই ছেলের মধ্যে। শৈশবের সুরক্ষিত জগৎ পিছনে পড়ে রইল। আবাসিক ছাত্র হিসাবে 10 বছর বয়সে রাজীবকে ভর্তি করে দেওয়া হলো দেরাদুনের উইলিয়াম বয়েজ স্কুলে। লাজুক অনুভূতিপ্রবণ ছেলেটির পক্ষে সেখানে খাপ খাইয়ে নিতে পারাটা একটু কঠিন হয়েছিল। তার বাবা আর মা দুজনেই এ নিয়ে বেশ কিছুটা উদ্বিগ্ন ছিলেন। ছেলের সঙ্গে তারা সর্বদা যোগাযোগ রাখতেন, চিঠি লিখতেন নিয়মিত। তাছাড়া বিদ্যালয়ের কাছ থেকে যখন দেখা করবার অনুমতি দেওয়া হয় তখনই তাকে গিয়ে দেখে আসতেন। 1954 সালের নভেম্বর মাসে রাজীবের বাবা তাকে লেখেন, আমার অতি প্রিয় রাজীব, কয়েকটা দিনের জন্য তুমি যে আমার কাছে ছিলে তাতে আমার খুব আনন্দ হয়েছিল। আশা করি তোমারও খুব ভালো লেগেছে। অনেক দিন বাদে তো আমাদের পরস্পরের কাছে থাকবার আর পরস্পরের সঙ্গে কথা বলবার সুযোগ হলো। এখন যে তুমি আমার কাছে নেই তার জন্য খুব মন খারাপ লাগছে। ডিসেম্বরে তুমি আবার বাড়ি আসবে, অনেক আশা নিয়ে এখন তারই প্রতীক্ষায় আছি। কঞ্চিকিটা তখন দুজনে মিলিয়ে বানিয়ে ফেলবো। তোমাকে আরও লিখতে হবে, চেষ্টা করো, দেখবে এটা এমন কিছু কঠিন নয়। যা তোমার লিখতে ইচ্ছা করে তাই লিখবে, কোনো কিছু লিখতেই কখনো ভয় পেও না। 1955 সালে ফিরোজের সঙ্গে যখন ডালহৌসিতে ছুটি কাটাচ্ছিলাম তখন রাজীবের হাতের হাড় ভেঙে যায়। ইন্দিরা সেই সময় বিদেশে, ছেলেদের কাছে সেখানে থেকে তিনি যে চিঠি লেখেন তা খুবই তাৎপর্যময়। আঘাতকে ভয় পেও না, পৃথিবী তো নানা রকমের আঘাতে ভরা, সেসবের মোকাবেলা করতে হবে। কেননা আঘাত সহ্য করেই আমরা শক্ত সবল হয়ে উঠি, আর তবেই আমাদের পক্ষে কিছু কাজ করা সম্ভব হয়। এই মূল্য তো আমাদের দিতেই হবে, এটা দেওয়াই যায়। আমরা দুজনে দেহে মনে সবল সাহসী হয়ে উঠব। তোমরা দুজনে দেহে মনে সবল সাহসী হয়ে উঠবে, এটাই যে আমি একান্তভাবে চাই। তা তোমরা জানো, পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু তাদের অধিকাংশেরই কোনো স্থির লক্ষ্য নেই। তারা স্রেফ স্রোতের টানে ভেসে চলছে। মৃত্যুকে তারা ভয় পায়, আবার জীবনকে ভয় পায় আরও বেশি। ভাইয়ে ভাইয়ে যে স্বাভাবিক বন্ধুত্ব থাকে সেটা রাজীব ও সঞ্জয়ের মধ্যেও ছিল। ভাই কথাটাকে আদর করে সংক্ষেপ করে নিয়ে রাজীবকে সঞ্জয় বলতো ভি। কয়েকটা ব্যাপারে, যেমন নানা রকমের কলকবজা, ওড়া, ছবি তোলা ইত্যাদিতে দুজনেরই ছিল সমান আগ্রহ। এটা তারা পেয়েছিল বাবার কাছ থেকে। ফিরোজকে তার ছেলেরা পি বলতো, আর তার ঘরের লাগোয়া ছোট্ট একটা কারখানা ছিল, তার মধ্যে একটা লেদ মেশিনও তিনি বসিয়ে নিয়েছিলেন। মডেল জাহাজ, মডেল প্লেন, খেলনা আর টুকিটাকি নানা কাজের জিনিস কিভাবে নিজেই বানিয়ে নেওয়া যায় ওই কারখানায় বসে দুই ছেলেকে ফিরোজ তা শেখাতেন। পরবর্তীকালে রাজীব স্মরণ করেছে, অনেক ব্যাপারে সঞ্জয় আর আমার মতের মিল ছিল, কিছু কিছু ব্যাপারে ছিল অমিল। কখনো কখনো তুমুল ঝগড়া হতো আমাদের মধ্যে, আবার অন্য সময় আমরা ঘনিষ্ঠ বন্ধু। সঞ্জয়ের অনুভূতি চাপা থাকতো না, সেটা বাইরে বেরিয়ে পড়তো। আমি সেক্ষেত্রে ছিলাম চাপা স্বভাবের। কিশোর রাজীবের যে দুটি ছবি এখানে ছাপা হলো তা তার সেই বয়সন্ধিকালের শান্ত অন্তর্মুখী ব্যক্তিত্বের প্রতিফলন দেখা যাচ্ছে। যতই তীব্র হোক তার উদ্বেগ অথবা বেদনা, নির্জনে নিঃশব্দে তার ভার সে বইতে পারত। 1958 সালে তার মা বাবার মধ্যে যখন সাময়িক বিচ্ছেদ ঘটে তখন তার বেদনা তাকেও বিদ্ধ করেছিল নিশ্চয়, কিন্তু তার ঘনিষ্ঠতম মানুষটিকেও সেই বেদনার কথা সে কখনো বলেনি। তবে একসঙ্গেই থাকুন আর আলাদাই থাকুন, ফিরোজ আর ইন্দিরার পারস্পরিক ভালোবাসার বাঁধন কখনো আলগা হয়নি, এবং 1959 সালের শেষের দিকে তাদের বিরোধ মিটেও যায়। বাবা মায়ের সম্পর্কে এই যে জটিলতা, তার তাৎপর্য বোঝা একটি শিশুর পক্ষে নিশ্চয়ই কঠিন হতে পারত।
অনেক বছর পর রাজীব তার বাবা মা সম্পর্কে আমাকে লিখেছিল। আমার মনে হয় তারা দুজনেই দুজনকে ভালোবাসতেন। বিয়ে করে তারা সুখী হয়েছিলেন, সন্তুষ্ট হয়েছিলেন। দুজনেই ঘৃণা করতেন ভণ্ডামিকে আর জোড়াতালি দেওয়ার ব্যাপারটাকে। কিন্তু তাদের প্রকৃতিতেই ছিল এত অমিল যে কেউ কারো সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারতেন না। তোমার লিনো কার্ডগুলো আমাদের সকলেরই খুব ভালো লেগেছে। 1957 সালের এপ্রিল মাসে ইন্দিরা এক চিঠিতে রাজীবকে লেখেন, আমার ঘরে এগুলোকে বাঁধিয়ে রেখে দেব ভাবছি। যে রুশ শিল্পীরা আমার প্রতিকৃতি আঁকতে এসেছিলেন তারা এখানে থাকতে থাকতেই তোমার ছবিগুলো এসে পৌঁছায়। লিনো কার্ডগুলো দেখে তারা খুব খুশি। তাদের ধারণা তোমার শিল্পী হওয়া উচিত। আমি তাদের বললাম যে ছবি আঁকার চেয়ে অ্যারোপ্লেন আর যন্ত্রপাতিতেই তোমার বেশি আগ্রহ। দেরাদুন স্কুলে থাকে নানা রকম কাজকর্মের ব্যবস্থা, ছাত্রদের সেখানে নানা সুযোগ সুবিধাও দেওয়া হয়। বোর্ডিং জীবনে একটু থিত হওয়ার পরই রাজীব খুবই খুশি মনে সেখানকার জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে যায়। যেমন আর 5 জন ছাত্র, সেও তেমন। স্কুলের বন্ধু বান্ধবদের কাছ থেকে সে আলাদা হয়ে থাকতে চায়নি। তার ভালো লাগতো অঙ্ক, ভূগোল, সুতোরের কাজ আর আঁকা। হাতের কাজে সে বরাবরই ভালো, সেই সঙ্গে তার দৃষ্টির সংবেদনশীলতাকে সে বাড়িয়ে তোলে। পরবর্তীকালে তার তোলা ছবির মধ্যে তা পরিস্ফুট হয়েছে। রাজীব কখনো টিম স্পোর্টসে খুব উৎসাহী ছিল না, স্কুল জীবনেও না, পরেও না। তবে বিখ্যাত ক্রীড়াবিদদের সম্পর্কে স্বাভাবিক একজন স্কুলের পড়ুয়ার যে ভক্তিভাব থাকে সেটা তারও ছিল। ভারতের চ্যাম্পিয়ন কুস্তিগির দারা সিংয়ের সঙ্গে করমর্দন করবার সুযোগ পেয়ে সে যে খুব খুশি হয়েছিল তা তো পাশের ছবিটি দেখে বোঝাই যাচ্ছে। হেঁটে দীর্ঘপথ পাড়ি দিতে আর সাঁতার কাটতে তার ভালো লাগতো। দুটো ব্যাপারই সে ছিল বেশ পাকা। উপরের গ্রুপ ফটোতে দেরাদুন স্কুলের সুইমিং টিমের মধ্যে রাজীবকে দেখা যাচ্ছে। এ ছবি কাশ্মীর হাউসে 1957 সালে তোলা। পরের পাতার উপরে দেখা যাচ্ছে 1958 সালের সুইমিং টিমের ছবি। ডাইনের পাতার নিচের ছবিটি দেরাদুন স্কুলের টিমের, তোলা হয়েছিল 1960 সালে। রয়্যাল লাইফ সেভিং সোসাইটির ইন্টারমিডিয়েট সার্টিফিকেটে পেয়েছিল রাজীব। এরপর 1959 সালে সে স্কলার ইনস্ট্রাক্টর সার্টিফিকেট পায়। সে সময় ইন্দিরা লেখেন, স্নেহের রাজীব, তোমার লাইফ 7 সার্টিফিকেট সদ্য এসে পৌঁছেছে। আমার তো গৌরবে ফেটে পড়বার অবস্থা, খুব ভালো লাগছে। 1960 সালে রাজীবের স্কুল জীবনের শেষ পরীক্ষার ঠিক 2 মাস আগে ফিরোজ হঠাৎ হার্ট অ্যাটাকে হয়ে মারা যান। কৈশোরে পিতৃহীন হওয়া এমনিতেই বড় বেদনাদায়ক। বাবাকে গভীরভাবে ভালোবাসত বলে রাজীবের বুকে এই বেদনাটা আরও বেশি করে বেজেছিল। পিতৃহীন হওয়ার অনেক বছর পরে এক সাক্ষাৎকারে সে বলেছিল, বাবাকে শেষবার দেখার কথা মনে পড়ে। ছুটিতে আমরা গোটা পরিবার অর্থাৎ আমরা 4 জন বেড়াতে গিয়েছিলাম। সেবার কাশ্মীরে একটা হাউসবোটে আমরা মাস খানেক কাটাই। অনেক দিন পর গোটা পরিবার আবার একত্র হয়েছে। পুরনো যেসব সমস্যা তার কিছু কিছু মিটেও গেছে ইতিমধ্যে। সেসব সুখের সময়। আমার জীবনে নিকটজনের মৃত্যু সেই প্রথম ঘটল। খুব কষ্ট পেয়েছিলাম, তবে সব কষ্ট সহ্য করতে হবে। আর শৈশব আমরা তো এই শিক্ষাই পেয়েছি। কষ্টটাকে তাই গোপন করে রেখেছিলাম, তাকে বেরিয়ে আসতে দেইনি, প্রকাশ হতে দেইনি। ব্যাপারটা ইন্দিরাকে ভাবিয়ে তুলেছিল। স্কুলে ছেলের কাছে চিঠি পাঠান তিনি, তাতে লেখেন, কি যে লিখব বুঝতে পারছি না। প্রথম 3 দিন একেবারে অসাড় অবস্থায় কেটেছে আমার। চোখ ব্যথা করছিল, জ্বালা করছিল, অথচ ঠিক কাঁদতেও তখন পারছিলাম না। কিন্তু এখন আমি কাঁদছি, কেঁদে যাচ্ছি। মনে হচ্ছে যতই চেষ্টা করি এই কান্না থামবার নয়। এত নিঃসঙ্গ আগে কখনো বোধ করিনি। শোক যে এত তীব্র হতে পারে তাও জানা ছিল না। চারপাশে তাকাই, লোকজন দেখি, কিন্তু কিছুই যেন দেখি না। সব কিছুই যেন অন্ধকার থেকে। কি করব এখন? যখন মনে হচ্ছিল যে সব কিছুই আবার ঠিক হয়ে এসেছে, আবার আমরা সবাই মিলে একই পরিবার হয়ে একত্রে থাকতে পারবো, ঠিক তখনই ঘটলো এই ভয়ঙ্কর ঘটনা। যাই হোক, তোমার বয়স কম, তুমি সাহসী। তাছাড়া আরও অনেক গুণ আছে তোমার মধ্যে, তার জন্য আমরা গর্ববোধ করি। তোমার সামনে এখন মস্ত জীবন, সেই জীবনের উপরে আমি আমার দুঃখের ভার চাপিয়ে দিতে চাই না। আর তাছাড়া বাবা ছেলের সম্পর্কে যে বন্ধন, সে তো স্বামী স্ত্রীর সম্পর্কের মতো অত ঘনিষ্ঠ নয়। একটা ব্যাপারে তোমাকে আমি সাবধান করে দিতে চাই, তোমার মনের কথা তুমি কখনো প্রকাশ করো না। তোমার বাবার চরিত্রেও এই একই ব্যাপার দেখেছি। এরই জন্য তিনি বড্ড বেশি মানসিক যন্ত্রণা ভোগ করেছেন, অথচ আমিও তার কষ্ট লাঘব করতে পারিনি। তুমি যদি কিছু না জানাও তবে তোমার কষ্টই বা কী করে আমি লাঘব করব? এই যে চাপা স্বভাব, এরই থেকেই দেখা দেয় নিঃসঙ্গতা।
যেই বেদনাকে রাজীব তার মনের মধ্যে চেপে রেখেছিল, এর কিছুদিন বাদেই তা বাইরে বেরিয়ে আসে। ইন্দিরা গিয়েছিলেন মুক্তিযোদ্ধা গোবিন্দবল্লভ পন্থের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে। সেখান থেকে ফিরে 1961 সালের 9 মার্চ তিনি জওহরলালকে লেখেন, সকালে রাজীব একলাই পান্থুজির বাড়িতে চলে গিয়েছিল আমাকে নেবার জন্যে। সেখান থেকে সে এয়ারপোর্টে আসে, তারপর আমাদের সঙ্গে ঘাটে যায়। খানিক বাদে তার মুখ দেখে মনে হয় জোর করে সে কান্না চেপে রাখছে। বড্ড ঠান্ডা পড়েছে, এই কথা বলে তাকে বাড়ি পাঠিয়ে দেই। তার ঘন্টা দুয়েক পর বাড়ি ফিরে দেখি যে সে কাঁদছে আর বমি করছে, সেই সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা। পান্থুজির অসুখের সময় রাজীব যে দারুণ উদ্বিগ্ন ছিল, সে কথা তোমাকে বলেছিলাম কি না তা আমার মনে নেই। এই মৃত্যু হয়তো ফিরোজের কথাটি তাকে মনে করিয়ে দিয়েছে। ভীষণ উতলা হয়ে পড়েছিল, কিছুতেই ঘুমাতে পারছিল না। আমিও ঘুমাতে পারিনি, রাতটা ওর পাশে জেগে কাটিয়েছি। মনে হয় আমরা দুজনেই যদি এখান থেকে অন্য কোথাও চলে যাই তো সেটাই ভালো হবে। মুম্বাইয়ের কাজকর্মে তো মুলতুমি রাখা হয়েছিল, সেগুলো মেটাবার জন্য সেখানে একবার আমাকে যেতেই হবে। তাই ভাবছিলাম যে রাজীবকেও আমার সঙ্গে নিয়ে যাব, তাতে যেমন জায়গা বদলাবার কাজ হবে, তেমন আবার অজন্তা আর ইলোরা তো আমাদের দেখা হয়নি, সেটাও দেখা হয়ে যাবে। স্কুলের পড়া যখন শেষ হয়, রাজীবের বয়স তখন 17 চলছে। জওহরলাল ঠিক করেছিলেন দেরাদুন স্কুলে পড়া শেষ হবার পর রাজীবকে এলেভেলের জন্য হ্যারোতে পাঠাবেন। তারপর সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রির জন্য কেমব্রিজে ভর্তি হবে। রাজীবকে এত অল্প বয়সে বাইরে পাঠানো হোক, ইন্দিরা এটা চাননি। কিন্তু কেমব্রিজে ঢুকবার পরীক্ষা দেবার জন্য রাজীবকে বাইরে পাঠাবার প্রস্তাবে শেষ পর্যন্ত তাকে রাজি করানো হয়। 1962 সালের আগস্টে লন্ডনে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় রাজীব। মাঝখানে এক বক্তৃতা সফরের সূত্রে ইন্দিরা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেই সফরে রাজীব ছিল তার সঙ্গী। তখন সে সিয়াটলে বোয়িং বিমানের কারখানা আর কানসাসে বিচক্রাফট ফ্যাসিলিটিস পরিদর্শন করে। ইন্দিরা খুব গর্ব করে তার বাবাকে সে সময় লেখেন, ও আমার সঙ্গে থাকায় খুব ভালো লেগেছে। আর তরুণ বয়সীদের মধ্যে ও ছিল ভারতের এক সুন্দর প্রতিনিধি। 1962 সালের অক্টোবরে রাজীবকে কেমব্রিজের ট্রিনিটিতে নিয়ে যান ইন্দিরা। এ হলো রাজীবের নানার কলেজ। ইন্দিরা সে সময় ডরথিকে লেখেন, ছেলে বড় হয়ে উঠেছে। মা বুঝতে পারছেন যে ছেলে আর তার উপরে নির্ভরশীল নয়। মায়ের জীবনে এ এক তাৎপর্যময় মুহূর্ত। মা জানেন যে ছেলে এখন থেকে তার নিজস্ব জীবনযাপন করবে। সেই জীবনে উঁকি মারবার অধিকার মায়ের থাকতেও পারে, নাও থাকতে পারে। আর যদি বা তিনি উকি দেন, সে তো বাইরে থেকে উকি দেওয়া। মাঝখানে রয়েছে এক প্রজন্মের দেয়ালের ব্যবধান। ছেলের জীবনে তখন এসে গেছে নতুন বন্ধুত্ব, নতুন আকর্ষণ, নতুন ভালোবাসা। ভাবতেও আমার বুকের মধ্যে টনটন করে ওঠে। কিন্তু এই তো জীবন। প্রবীণ বয়সে আমাদের পূর্বপুরুষেরা যে সংসারের মায়া কাটিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য আর ঈশ্বরের ভাবনায় কালতিপাত করেছেন, সেটা অকারণের নয়। পারলে আমিও তাই করতাম, মানে ধ্যানই যে করতাম তা নয়, তবে সংসারের দায়িত্ব থেকে মুক্তি নিতাম। রাজীবের ব্যাপারে শুধু এটাই আমার আশা ও প্রার্থনা যে তাবৎ বৈচিত্র্য সমেত এই জীবনের মোকাবিলা করবার ও একে গ্রহণ করবার মতো শক্তি তার হবে। এর পরের 4 বছর রাজীব কাটায় আত্মনির্ভর হয়ে। মাঝে মাঝে অবশ্য পরিবারের লোকজনদের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হতো। ইন্দিরা ও সঞ্জয়ের সঙ্গে রাজীবের যে ছবিটি দেখা যাচ্ছে, 3 মুক্তি ভবনে ওদের একসঙ্গে তোলা শেষ কয়েকটি ছবির এটি অন্যতম। কেমব্রিজ থেকে মাকে যে চিঠি লিখত রাজীব, তা তার নতুন নতুন অভিজ্ঞতার খবরে ভরা। সে টুইস্ট লিখে টুইস্ট শিখছে, কনসার্টে যাচ্ছে, ফুটবল খেলছে, নৌকা বাইছে, আর টাকা পয়সা যা তাকে পাঠানো হচ্ছে তার অঙ্কটা সামান্য হলেও তাই দিয়ে ঠিক জানিয়ে নিচ্ছে। দুর্ঘটনায় তুবড়ে যাওয়া একটা পুরানো ভক্সওয়াগন গাড়ি রাজীব সেই সময় কিনে নেয়। গাড়ির ছাদটা বসে গিয়েছিল বিশ্রীভাবে। তা যাক, বন্ধুদের নিয়ে গাড়ির সিটের উপরে চিত হয়ে শুয়ে সবাই মিলে লাথি মেরে ছাদটাকে আবার যথাস্থানে তুলে দেওয়া হলো। ফলে তার চেহারা দাঁড়ালো ঢেউ খেলানো টিনের চালের মতো। সেই গাড়ি নিয়ে দূরে দূরে ঘুরতে যেত, বন্ধুদের সঙ্গে এখানে ওখানে গিয়ে ছুটি কাটিয়ে আসতো, আর যেত পার্টিতে। তখনই সে আবিষ্কার করে যে মদ খেতে তার ভালো লাগে না। মেয়েদের সঙ্গে মেলামেশার ব্যাপারেও তার একটা স্বাভাবিক সংকোচ ছিল। সাধারণ এক যুবকের মতো জীবনযাপন করা, মামুলি কাজকর্ম করা, এতেই তার আনন্দ, এতেই তার স্বস্তি। প্রধানমন্ত্রীর দৌহিত্র হিসাবে আর 5 জনের থেকে তাকে আলাদা করে খুঁটিয়ে দেখা হোক, এটা সে একবারেই চাইতো না। রাজীবের যে বেড়ে ওঠার বছরগুলো, তার মধ্যে এটাই ছিল তার স্বচ্ছন্দ ও আনন্দিত সময়। নিজের ইচ্ছা মতো জীবনযাপনের সম্পূর্ণ স্বাধীনতা সে তখন পেয়েছিল। নিজেকে ঘিরে যে একটা আবরণ সে রচনা করেছিল, তা থেকে এই সময়ে সে বেরিয়ে আসে, বন্ধুত্ব করে এমন কয়েকজনের সঙ্গে যারা তার সারা জীবনের সঙ্গী।
সালের 27 মে জওহরলাল নেহরু মারা যান। রাজীব তখন কেমব্রিজে। সেখান থেকে ছুটে চলে এসে সে তার মায়ের পাশে দাঁড়ায়। স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসে সে এক সন্ধিক্ষণ। চীন ভারত সংঘর্ষ তার 18 মাস আগের ঘটনা। সেই সংঘর্ষের স্মৃতি মিলিয়ে যায়নি, একই সঙ্গে মাথাচাড়া দিয়েছে অর্থনীতির সমস্যা। তাছাড়া পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা ক্রমে প্রবল হয়ে উঠেছে। জওহরলালের পর প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী, কিন্তু কিছুকাল পরেই 1966 সালের জানুয়ারি মাসে পাকিস্তানের সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষর করবার মাত্র কয়েক ঘন্টা পর তিনি মারা যান। ওই জানুয়ারি মাসেই রাজীবের মা কংগ্রেস দলের নেত্রী নির্বাচিত হন। 24 জানুয়ারি তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। জওহরলালের মৃত্যুর কয়েক মাস পর তিনমূর্তি ভবন থেকে ইন্দিরা এক সফদর্জন রোডের বাড়িতে উঠে আসেন। ট্রিনিটিতে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য রাজীব ইতিমধ্যে ইংল্যান্ডে ফিরে গিয়েছিল। কলেজের খাওয়া একঘেয়ে, তাই স্বাদ পাল্টাবার জন্য রাজীব আর তার বন্ধুরা মাঝে মাঝে একটা রেস্তোরাঁয় যেত। রেস্তোরাঁটির নাম ভার্সিটি। 1965 সালের জানুয়ারিতে এই রেস্তোরাঁটিতেই আমরা পরস্পরকে প্রথম দেখেছিলাম। ও তখন সদ্য 20 পেরিয়েছে, আমার বয়স 18। প্রথম সাক্ষাতের সেই মুহূর্তটির উল্লেখ রাজীব প্রায়ই করত। 1983 সালে লেখা একটি চিঠিতে ও বলেছে, পিছনে তাকিয়ে সেই দিনটির কথা মনে পড়ে। ভার্সিটির দোতলার পিছন দিককার একটা ঘরে সেই তোমাকে আমি প্রথম দেখি। সেই মুহূর্তে বুঝেছিলাম তুমি আমারই। কি করে যে আমাদের ভাবনায় এক সময় একেবারে ঠিকঠাক মিলে যায় ভাবতে সত্যি অবাক লাগে। 1990 সালের ডিসেম্বর, রাজীবের জীবদশায় সেই আমার শেষ জন্মদিন। সেদিনেও তার উপহারে রাজীব সেই সুখস্মৃতি উল্লেখ করেছিল। সময় যাকে পাল্টাতে পারে না, সেই সুন্দর দিনটি থেকে ভার্সিটির উপরতলার এক কোণে যখন প্রথম দেখি, তার চেয়েও যে আজ বেশি লাবণ্যময়ী তাকে আমার চিরদিনের ভালোবাসার সঙ্গে। রোজ আমাদের দেখা হতো। সাইকেল চালিয়ে সে তার আস্তানা থেকে আমার কাছে চলে আসতো। ছুটির দিন হলে সবাই মিলে চাঁদা তুলে পেট্রোল কিনে তার সেই বিধ্বস্ত ভক্স ওয়াগনে করে বেরিয়ে পড়তাম। গাড়ির উইন্ড স্ক্রিনটা ভেঙে যায়, ফলে ভিতরে আমাদের কম্বল মুড়ি দিয়ে বসে থাকা ছাড়া উপায় ছিল না। সঞ্জয় ইংল্যান্ডে এসেছিল 1964 সালে। রোলস রয়েস কোম্পানিতে সে শিক্ষানবিশ হয়ে ঢুকেছিল। থাকতো ক্রিউ বলে একটা জায়গায়। তবে মাঝে মাঝে কেমব্রিজে আমাদের কাছে চলে আসতো। রাজীব বরাবরই ছবি তুলতে আগ্রহী, তবে এই সময় থেকেই ক্যামেরা তার প্রায় সারাক্ষণের সঙ্গী হয়ে দাঁড়ায়। আমার ছবি তুলতে শুরু করে রাজীব। 2-4 দিনের মধ্যেই দেখা যায় যে আমি তার ছবির একটা প্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছি। মার্চ মাসের প্রথম দিকে রাজীব তার মাকে লেখে, তোমাকে যখন বলেছিলাম যে যাদের চিনি তাদের কাউকেই আমি বিশেষ একজন বলে মনে করি না, তখন আমার কথাটা তুমি বিশ্বাস করনি, কিন্তু আমি সত্যি কথাই বলেছিলাম। এই মেয়েটি কিন্তু বিশেষ একজন। নিতান্ত মোহের বশে একথা বলছি না বলে আমার মনে হয় না। না, আমি নিশ্চিত যে এটা নেহাতি মোহ নয়। পরের মাসে রাজীব আবার তার মাকে লিখে নিশ্চিত করে বলতে পারি আমি তার প্রেমে পড়েছি। প্রতিটি লক্ষণই বলছে যে এটা প্রেম। তুমি বলেছিলে যাকে প্রথম দেখলাম সেই মেয়ে যে ঠিক মেয়ে এমন নাও হতে পারে, কিন্তু এটা কি করে বোঝা যাবে যে এমন কারোর সঙ্গে দেখা হবে যে কিনা আরও বেশি ঠিক। এর কিছুকাল পরেই রাজীব তার মায়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয়। তিনিও আমাকে সঙ্গে সঙ্গে মেনে নেন রাজীবের জীবনসঙ্গিনী হিসাবে। কিশোর রাজীবের চাপা স্বভাব মা ও ছেলের মধ্যে একটা ব্যবধান রচনা করেছিল। ইন্দিরা তার জন্য উদ্বেগ বোধ করতেন। সেই ব্যবধানটা এবার ঘুচে যায়। রাজীব আমাকে লিখেছিল, তোমার সঙ্গে পরিচয় হবার আগে মায়ের সঙ্গে কথা বলতে পারতাম না, কিছু জানাতেও পারতাম না তাকে, অথচ তারপর থেকেই সব কেমন সহজ হয়ে গেল। এটা কি করে হলো, কেন হলো তা জানি না, তবে হয়েছে এটা ঠিক। এদিকে খবর বিনিময়ের ব্যাপারে আমার তরফেও বাবা মার সঙ্গে দেখা দিয়েছিল একটা ব্যবধান। সেটা এবার মেটানো দরকার। আমাদের পরিবারে পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, তবে কিনা রক্ষণশীল পরিবার। বাবাই কর্তা, অর্থাৎ সেকেলে কর্তা বলতে যা বোঝায় তাই। ছেলেমেয়েদের মধ্যে কে কার সঙ্গে মিশছে তার উপর কড়া নজর রাখা হয়, দরকার হলে লাশ টানা হয় সম্পর্কে। আমি যে সেই বৃত্ত থেকে বেরিয়ে এসেছি এটা তারা ভালো চোখে দেখেননি। কেন যে আমি তাদের মুখোমুখি হতে ভয় পাচ্ছি রাজীব ভেবেই পেত না। তার মাকে সে লিখেছিল, সোনিয়া তার বাবা মাকে সব খুলে বলতে পারছে না। কেন পারছে না, কিসের ভয় তা জানি না। অদ্ভুত ব্যাপার। বাবা যা বলেন ঠিক তাই সে করে। অনেক কষ্টে সাহস সঞ্চয় করে তবে তাদের কাছ থেকে কেমব্রিজে ফেরার অনুমতি পায়। 1966 সাল নাগাদ রাজীব লন্ডনে এসে ইম্পিরিয়াল কলেজে ভর্তি হয়। তখন দেখা করা সম্ভবত হতো
সপ্তাহান্তে অথবা ছুটি থাকলে। তবে যাতায়াতেই সময় চলে যেত অনেকখানি। যাক, সেটা ছিল আনন্দের সময়, হাসির সময়। আমাদের জীবনের সেই সময়টা ভারী সুখে কেটেছে। আবার ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগও ছিল। ভারতে গিয়ে আমি মানিয়ে নিতে পারবো কি না, রাজীবের তা নিয়ে সংশয় ছিল। সেই সময়ে একটা চিঠিতে সে আমাকে লেখে, আমার ইচ্ছে যে তুমি ভারতে যাবে, গিয়ে আমার মায়ের কাছে থাকবে, কিন্তু তখন আমি তোমার সঙ্গে যাব না। একমাত্র তা হলেই তুমি বুঝতে পারবে যে বাস্তবের চেহারাটা ঠিক কেমন। আমি তো তোমার পাশে থাকছি না তখন। আমার মুখে ঝাল খাওয়ার কোনো প্রশ্ন উঠছে না। যেটা খারাপ সেটাকে খারাপ বলেই জানবে। একমাত্র তা হলেই দেশটাকে, দেশের মানুষদের তুমি জানতে পারবে। সব কিছু না জেনে তুমি একটা কাজ করে বসবে, তা আমি চাই না। এমন যদি হয় যে কিছু একটা ঝামেলা হলো আর তাই নিয়ে তুমি কষ্ট পেলে, তাহলে তো নিজের কাছে জবাবদিহি করতে হবে। এই জন্যই আমি মিথ্যা বলতে পারি না, কাউকে ঠকাতেও পারি না। 1964 সালের বসন্তকালে ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেই সফরে রাজীব ও সঞ্জয় তার সঙ্গী হয়েছিল। শীতের ছুটিতে রাজীব সেবার আমাকে যেসব চিঠি লিখেছিল তাতে মায়ের জন্য তার উদ্বেগ খুব স্পষ্ট হয়ে ফুটেছে। মায়ের পক্ষে এ হবে এক প্রচণ্ড পরিশ্রমের ব্যাপার। তাই সত্যিই আমি আশা করেছিলাম যে মা নির্বাচনে দাঁড়াবেন না। আমার ধারণা বেশিরভাগ মানুষই চাইবেন যে মা প্রধানমন্ত্রী হন, কিন্তু আমি আশা করি তিনি তা হবেন না। হলে আমার মনে হয় তিনি মারা পড়বেন। অথচ আরেকটি চিঠিতে সে লিখেছে, মা যদি নির্বাচনে না দাঁড়াতেন তাহলে স্বাধীনতার পর থেকে যা কিছু সাফল্য আমরা অর্জন করেছি সব নষ্ট হতো। আর একটি চিঠিতে মায়ের যদি সত্যি কিছু হয় তাহলে কি যে করব কিচ্ছু জানি না। যে কোনো ব্যাপারে, বিশেষ করে তোমার ব্যাপারে যে তার উপরে আমি কতটা নির্ভর করি তা তুমি কল্পনা করতে পারবে না। ব্যাপারটা তখন আমার চেয়ে তোমার কাছে আরও অনেক কঠিন হয়ে দাঁড়াবে। সবই তো তোমার কাছে নতুন। এই অবস্থায় একমাত্র তিনিই তোমাকে সাহায্য করতে পারেন। মাকে হারালে কি যে আমি করব সত্যি তা আমার জানা নেই। মায়ের জন্য রাজীবের এই উদ্বেগ এর যথেষ্ট কারণ ছিল। নেত্রী হিসাবে নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করতে তার মাকে পুরো 3 বছর ধরে লড়াই চালাতে হয়। জীবিকা ও বিবাহ সম্পর্কে রাজীবের আকাঙ্ক্ষা ইতিমধ্যে এগিয়ে যাচ্ছিল এক শান্ত নিরিবিলি জীবনের দিকে। বাস্তব সম্পর্কে আমরা দুজনেই অবহিত ছিলাম। আমি জানতাম যে আমাকে ইতালিতে ফিরতে হবে। আমার বাবা মাকে বুঝিয়ে বলতে হবে যে আমাদের বিবাহটা তাদের স্বীকার করা দরকার। বিয়েটা যাতে করতে পারি তার জন্য তো রাজীবের একটা চাকরি বা বাকরি করা চাই। সে তখন চাকরি জোটাতে ব্যস্ত। ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিয়ে সে বিমান চালনা শিখতে লাগলো। তার জন্য যে টাকা দরকার তা জোগাড় করতে লাগলো, এটা ওটা খুচরো কাজ করে। ওদিকে তার মাকে যে এক জটিল অবস্থার মধ্যে একা একা লড়তে হচ্ছে তাই নিয়েও সে তখন উদ্বিগ্ন। 1966 সালের ফেব্রুয়ারি মাসে রাজীব আমাকে লেখে, মা খুব নিঃসঙ্গ, তার কাজও অনেক, তাই ভাবছি যে আমার এখন দেশে ফিরে যাওয়া দরকার। এসব সমস্যার সন্তোষজনক সমাধান হতে আরও 1 বছর লেগে যায়। অক্টোবর মাসে তার ভাইয়ের গাড়িটি ধার করে সে ইটালিতে চলে আসে। নিজের গাড়ি সে 4 পাউন্ডে বিক্রি করে দিয়েছিল। উপরের শাড়ির বা বাঁ দিকের ছবিতে রাজীবের ভাব দেখে মনে হচ্ছে যেন পাশের জাগুয়ার গাড়িটির সেই মালিক। পাইলটের লাইসেন্স পাওয়ার জন্য যে প্রশিক্ষণ দরকার রাজীব ততদিনে স্থির করে ফেলেছে যে সেটা সে ভারতেই নেবে। এখন দেশে ফেরার আগে আমাদের বিয়ের ব্যাপারে সে আমার বাবার সঙ্গে কথা বলতে চায়। জানুয়ারি মাসে সে দিল্লি ফেরে। তার অল্প কিছুদিন পরেই দিল্লি ফ্লাইং ক্লাবে শুরু হয় তার বিমান চালনা শিক্ষার কাজ। মধ্যবর্তী সময়টাতে দেশের বাইরে কয়েকটা জায়গায় সে তার মায়ের সঙ্গে সফর করতে গিয়েছিল। রাজীব সঙ্গে থাকায় মা খুশি হয়েছিলেন, খানিকটা ভরসাও পেয়েছিলেন। আমি রইলাম আমার বাবা মায়ের কাছে, টুকটাক কাজ করতাম। নানা সম্মেলনে দোভাষীর কাজ। তখন আমাদের প্রতীক্ষার সময়। বিশ্বাস আর আশায় বুক বেঁধে পুনর্মিলনের প্রতীক্ষায় ছিলাম আমরা। 1968 সালে 13 জানুয়ারি আমি দিল্লিতে এসে পৌঁছাই। কমার্শিয়াল পাইলট হিসেবে রাজীব তার লাইসেন্স পায় 23 জানুয়ারি। এর অল্পদিন পরেই সে ইন্ডিয়ান এয়ারলাইন্সের অ্যাপ্রেন্টিস পাইলট হিসেবে নির্বাচিত হয়। ঠিক হলো 1 মে সেকেন্দারাবাদের সেন্ট্রাল ট্রেনিং এস্টাবলিশমেন্টে তার কাজ শুরু হবে। 25 জানুয়ারি আমাদের বিয়ে হয়। তার আগে 26 জানুয়ারি তারিখে সম্পন্ন হলো বাগদানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পরেই পুরো দমে শুরু হয়ে যায় বিয়ের প্রস্তুতি পর্বের তোড়জোড়। লোকজন আসছে যাচ্ছে, তৈরি হচ্ছে ফর্দ, দাওয়াতপত্র পাঠানো হচ্ছে। এদিকে আবার দর্জি হাজির। আর এই যে সব ক্রিয়াকর্ম এর কেন্দ্রে আমি যেন একটা ঘোরের মধ্যে রয়েছি। যতবার শাড়ি পরছি ততবারই ভাবছি খুলে না পড়ে যায়। ভয়ে তো আমি কাটা, খালি মনে হচ্ছে পর্বটা শেষ হলে বেঁচে যায়। বাইরের নিচে যে গ্রুপ ছবিটি দেখা যাচ্ছে বাগদানের কয়েকদিন পরে সেটি তোলা হয়েছিল। পরিবারের নতুন সদস্য হিসাবে সেই প্রথম আমি জনসম্মুখে আসি।
ভারতীয় বিবাহ অনুষ্ঠান অনেক ক্ষেত্রেই একটা জাঁকজমকের ব্যাপার, তাতে আড়ম্বর অপচয় কম হয় না। যেমন রাজীব, তেমন তার মাও ছিলেন এর ঘোর বিরোধী। রাজীবের মা সব কিছুর তত্ত্বাবধান করতেন খুঁটিয়ে খুঁটিয়ে। বিয়ের এই উদ্যোগ আয়োজনে সর্বদিকে তিনি তীক্ষ্ণ নজর দিয়ে রেখেছিলেন। এ ব্যাপারে তাকে সাহায্য করেছিলেন তার পুরনো বন্ধু পদ্মজা নাইডু। ঠিকই ছিল যে বিয়েটা হবে খুবই সহজ সরলভাবে। সনাতন পদ্ধতির অনুষ্ঠান হবে, মাত্র দুটি জয়মালা বা মাল্য বিনিময় আর বিবাহের শ্লোক উচ্চারণ। আমি ছিলাম বচ্চনদের বাড়িতে। বিয়ের আগের দিন সেখানে মেহেদি অনুষ্ঠান হলো। অন্ধ্রের বাঞ্জারাদের কাছ থেকে রাজীবের মা যা উপহার পেয়েছিলেন সেদিন আমার পরনে ছিল সেই ঘাগরা আর ওড়না। তাছাড়া বিয়ের আসরে কাশ্মীরি পাত্রী যা পরার প্রথা, সেই ফুলকো গেহেনা অর্থাৎ ফুলের গয়নাও পরেছিলাম। পারিবারিক প্রথা অনুযায়ী বিবাহ অনুষ্ঠানে রাজীব ও আমি খাদি বস্ত্র পরেছিলাম। আমার শাড়িটি হালকা লাল সুতায় বোনা, আর রাজীবের রেশমি আচকানের রং অনুজ্জ্বল সাদা। মাথার পাগড়িটির রং হালকা লাল। যেমন রাজীব তেমন তার ভাইরাও পাগড়ি পরেছিল। মিসেস ভকিল একসময় আমার শাশুড়ি মাকে পরাতেন। ছাত্রীর বিয়ের সময় তিনি ফুলের গয়না তৈরি করে দিয়েছিলেন। আমার বিয়ের ফুলের গয়নাও তিনি বানিয়ে দেন। সেই গয়না পরে আমার বিয়ে হয়। মালা বদলের সময় যে বৈদিক শ্লোক উচ্চারণ করতে হলো সেটি নির্বাচন করেছিলেন আমার শাশুড়ি মা। তার একটা ইংরেজি তর্জমাও তিনি করে দিয়েছিলেন। শ্লোকের অর্থটা যাতে রাজীব আমাকে বুঝিয়ে বলতে পারে সেটা এইরকম: বাতাস মধুময়, নদী মধুময়, ঔষধি ও লতাগুল্ম মধুক্ষরণ করুক। দিবস ও রাত্রি হোক শান্তিময়, পৃথিবীর ধূলিকণা হোক শান্তিময়। স্বর্গের পরম পিতা আমাদের শান্তি দিন। বৃক্ষ তার ফল দিয়ে আমাদের সুখী করুক। সূর্যদেব আমাদের শান্তি দিন। 10 দিক আমাদের জীবনে আনুক শান্তি। সিভিল ম্যারেজের যে অনুষ্ঠান, আমাদের দুই পরিবারের প্রতিনিধিরাই তাতে উপস্থিত ছিলেন। এরা হলেন জওহরলাল নেহরুর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত, কমলা নেহরুর ভাই অধ্যাপক KN কল, ফিরোজের বোন তাহমিনা ও আমার মামা মারিও প্রেদেব। আমরা রেজিস্ট্রারে সই করলাম, আংটি বিনিময় করলাম। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা আমাদের উপরে ছড়িয়ে দিলেন গোলাপের পাপড়ি। তারপর আশীর্বাদ, জলযোগ আর বাজি পোড়াবার পালা। শেষের কাজটা সঞ্জয় খুব উৎসাহের সঙ্গে করেছিল। সেই দিনই সন্ধ্যায় আমি এক সফদরজং রোডের বাড়িতে চলে আসি। পরের দিন সন্ধ্যায় হায়দ্রাবাদ হাউসে ছিল প্রীতি সম্মেলন। আমার শাশুড়িমার রাজনৈতিক সহকর্মী ও বন্ধু মহল তো বড় মাপের। সেখানে তাদের সঙ্গে আমাদের পরিচয় করে দেওয়া হয়। যে শান্ত সন্নিহিত জীবনের স্বপ্ন আমরা দেখেছি, ধীরে ধীরে তারই মধ্যে আমরা স্থিত হতে লাগলাম। পরিবারের প্রতিটি সদস্যের ছিল স্বাধীন অস্তিত্ব। যে প্লেন তার ছেলেবেলার স্বপ্ন, রাজীব তখন সেই ডাকোটা প্লেন চালাচ্ছে, আর তার ভাই ব্যস্ত রয়েছে একটি স্বদেশি মোটর গাড়ির নকশা তৈরির কাজে। দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমার শাশুড়িমার জীবন তো কাজকর্মে ব্যস্ত। আমাদের উপরে তার কোনো ইচ্ছাই তিনি কখনো চাপিয়ে দিতেন না। তবে সবাইকে খেতে বসতে হতো একসঙ্গে। দুপুরের খাওয়া চটপটে সারা হতো। ধীরে সুস্থে খাওয়া হতো শুধু ওই রাতের খাওয়াটাই। যে যার নিজের কাজে ব্যস্ত, কেউ কারো স্বাতন্ত্র্যের কখনো বিঘ্ন ঘটায়নি। তবে এমন অনেকে আসতেন যারা দুই ভাইয়ের বন্ধু স্থানীয়। তাছাড়া কয়েকটা ব্যাপার তো দুই ভাইই ছিল উৎসাহী, ফলে অনেকটা সময় আমাদের একসঙ্গেই কাটতো। দুই ভাইয়ের যে কেউই যখন গাড়ি নিয়ে বেড়াতে, সিনেমা দেখতে কিংবা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যেত, তখন সে খোঁজ করতো যে অন্যজন বাড়িতে আছে কিনা এবং থাকলে সে তার সঙ্গে যেতে পারবে কিনা। রাজীব যখন প্লেন চালাতো না তখন বাড়িতেই থাকতো কিংবা যেত বন্ধু বান্ধবদের বাড়িতে। বন্ধু বলতে তার এয়ারলাইনের সহকর্মী, আর নয়তো এমন কেউ কেমব্রিজে থাকতে যাকে আমরা চিনতাম। কেমব্রিজের এই বন্ধুরা মাঝে মাঝে দিল্লি আসতো। প্রথম দিকে রাজীবের একটা ল্যাম্ব্রেটা ছিল, ওইটা নিয়েই সে তখন ঘুরে বেরিয়েছে। পরে কেনে একটা চাওয়া মোটর বাইক। মাঝে মাঝে তার বিভিন্ন অংশ খুলে পরিষ্কার করতো সে। কাজটা সে আনন্দের সঙ্গেই করত। আরও পরে কেনে একটা ফিয়াট। পার্টিতে যেতে আমারও বিশেষ ভালো লাগতো না, রাজীবেরও না। ওই যে সব সেট বা ছোট ছোট গোষ্ঠী থাকে, তাতেও কখনো ভিড়িনি। রাজীবের বন্ধুদের সামাজিক পটভূমিকা ছিল নানা রকম। তাদের প্রত্যেকের সান্নিধ্যেই কিন্তু রাজীব ছিল স্বাচ্ছন্দ্য। আমাদের প্রথম সন্তানের জন্ম 1970 সালে। আগেরবার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ায় 9 মাসের বেশিটাই এবার আমার শুয়ে কাটে। রাজীব সেই সময়ই আমার যারপরনাই যত্ন করেছিল। 1969 সালে রাজীব ফকার ফ্রেন্ডশিপ বিমানের কো পাইলট হয়। কাজের সূত্রে সে
যখন বাইরে থাকতো তখন খাওয়ার সময় তার মা নিয়মিতভাবে আমার পাশে বসে সঙ্গ দিতেন। অনেক সময় তার ভাইও সেই সময় আমার পাশে বসে থেকেছে। নবজাতকের জন্য জামা কাপড় ইত্যাদি ঠিক করে রাখার ব্যাপারে প্রতিটি খুঁটিনাটি কাজের দিকে আমার শাশুড়ি মায়ের ছিল তীক্ষ্ণ নজর। এতে তিনি খুব আনন্দও পেতেন। রাহুলের যখন জন্ম হয়, নবজাতকের ছবি তুলবার জন্য রাজীব তখন হাসপাতালে তার ক্যামেরা নিয়ে যায়। নির্দিষ্ট সময়ের কিছু আগেই জন্ম হয়েছিল রাহুলের। খুব কাঁদতো, বিশেষ করে রাতের বেলা। বাচ্চার দেখাশোনার কাজটা রাজীব পালা করে করেছে। বাচ্চাকে খাওয়াবার আগে পরে রাজীব তাকে পরিচ্ছন্ন করে তার জামা কাপড় পাল্টে দিত, তারপর আবার ঘুম পাড়িয়ে দিত তাকে। রাহুলের জন্মের কিছুকাল পরেই রাজীব এইচএস 748-এর কো পাইলট হয়। পরের 10 বছরে যতদিন না বোয়িং বিমানের ভার পায়, রাজীব ক্রমান্বয়ে ক্যাপ্টেন, কমান্ডার, চেক পাইলট, ইনস্ট্রাক্টর এবং এক্সামিনার হয়েছে। রাহুলের বয়স 1 বছর পূর্ণ হতে তার নামকরণের অনুষ্ঠান হয়। বাঁদিকে উপরে ছবিটি সেই সময় তোলা। এটি সঞ্জয় তুলেছিল। রাহুলের সামনে এগিয়ে দেওয়া হয়েছিল নানা রকমের জিনিস। সবই আসলে প্রতীকী জিনিসপত্র। যেমন কলম হলো ভিত্তার প্রতীক। রাহুল তার মধ্য থেকে একটি খেলনা মোটর গাড়ি বেছে নেওয়ায় রাজীব খুব খুশি হয়। ছেলেবেলায় রাহুলকে সে যেসব উপহার দেয় তার মধ্যে যে একটা যন্ত্রপাতির ছোট বাক্স ছিল, এটা আমার মনে আছে। আমার সঙ্গে রাহুলের ছবিটি ইতালিতে তোলা। দাদি ও চাচার সঙ্গে রাহুলের ছবি দুটি তোলা হয়েছিল দিল্লিতে। যেমন ইতালির ছবিটি, তেমন দিল্লির ছবি দুটিও রাজীব তুলেছিল। গোড়ার দিকে আমরা আমার বাবা আর মায়ের সঙ্গে দেখা করার জন্য 1 বছর অন্তর অন্তর ইতালিতে যেতাম। পরের দিকে ফি বছরই একবার করে যাওয়া হতো। ইতালিয়ান ভাষাটা রাজীব মোটামুটি শিখে নিয়েছিল। নিজের কথাটা অন্যদের বুঝিয়ে বলতে তাই তার অসুবিধে হতো না। চঞ্চল টকবগে ইতালিয়ান পরিবার বলতে যা বোঝায়, আমাদের পরিবার ছিল সেই রকমের। দুই পরিবারের পার্থক্যটা রাজীব বেশ উপভোগ করত। তবে কিনা কয়েকটা সপ্তাহ ইতালিতে কাটিয়ে নিজেদের শান্ত আশ্রয়ে ফিরতে যেন আমাদের আরও ভালো লাগতো, তাও ঠিক। রাহুল ছিল আমার শাশুড়ি মায়ের নয়নের মণি। সবসময়ই তিনি বলতেন যে রাহুলকে দেখতে হয়েছে ঠিক রাজীবের মতো। আমরা অবশ্য দুজনের চেহারায় কোনো সাদৃশ্য দেখতে পেতাম না। 1971 সালে নির্বাচনী জয়ের পরে আমার শাশুড়ি মায়ের হাতে দেশ পরিচালনার দায়িত্ব এসে যায়। দাদির সঙ্গে রাহুলের ছবিটি সে সময় তোলা। সংকটকালে যে নৈতিক সমর্থনের দরকার হয়, আমার শাশুড়ি মা সর্বদাই তার জন্য নির্ভর করতেন তার পরিবারের উপরে। তার তাবৎ উদ্বেগ আমরা তার সঙ্গে ভাগ করে নিয়েছি। তার উত্থান পতনের সঙ্গী হয়েছি। রাজীব গিয়ে মাকে জড়িয়ে ধরতেই সেই আদরের ছোঁয়ায় ফের উৎফুল্ল হয়ে উঠেছেন তিনি। এমন কখনো কখনো ঘটত। আমাদের কন্যা প্রিয়াঙ্কার যখন জন্ম হয়, রাজনৈতিক ক্ষেত্রে তখন এক মস্ত বড় উত্তেজনার সময় চলছে। বাঁদিকের উপরে যে ছবিটি দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কার জন্মের ঠিক পরেই রাজীব সেটি তুলেছিল। রোলে এর ঠিক আগের ছবিগুলো মুজিবুর রহমানের। নতুন রাষ্ট্র বাংলাদেশে যাবার পথে তার আগের দিনই তিনি লন্ডন থেকে বিমানযোগে দিল্লিতে এসে নেমেছেন। আগের কয়েক মাস ঘোর অনিশ্চয়তা উদ্বেগের মধ্যে কেটেছিল। পূর্ব পাকিস্তান ছেড়ে চলে আসা কোটিখানেক শরণার্থীর দায়িত্ব সামলাতে ভারত সেই মাসগুলিতে যখন হিমশিম খাচ্ছিল, গোটা পৃথিবী তখন ছিল নিতান্ত নির্বিকার। সেই কালবেলার অবসানে চতুর্দিকে তখন আনন্দের বাণ ডেকেছে। প্রিয়াঙ্কার 4 মাস বয়সের ছবিটিও রাজীবেরই তোলা। ছেলে মেয়েদের বয়স বাড়ার প্রতিটি পর্যায়ের ছবি তুলে রাখত রাজীব। তাদের শারীরিক পরিবর্তনের প্রতিটি খুঁটিনাটি তাতে স্পষ্ট হয়ে ধরে থাকতো। প্রিয়াঙ্কার বেবি বুক এ আঠা দিয়ে খুব যত্ন করে একগুচ্ছ চুল এঁটে রেখেছিল রাজীব। ছেলে মেয়েরা যখন নেহাতি শিশু, রাজীবকে তখন কখনো কখনো আমি অবাক চোখে তাদের ছোট্ট ছোট্ট হাত পা আঙুলের দিকে তাকিয়ে থাকতে দেখেছি। 1 নং সফদরজং রোডে আমার শাশুড়ি মায়ের বাড়ি। তার ঠিক পাশেই 1 নং আকবর রোডের বাড়িতে তার দফতর। দুই বাড়ির মধ্যে ছোট্ট এক টুকরো পথ। দুই বাড়ি দুই ভিন্ন জগৎ। সকালবেলায় বসত বাড়ির সামনের লনে তিনি দর্শনার্থীদের সঙ্গে কথাবার্তা বলতেন। তাছাড়া তার কর্মজীবনের ঢেউ বড় একটা বসত বাড়িতে এসে পৌঁছাতো না। ব্যতিক্রম ঘটত অতিথি আপ্যায়নের বেলায়। রাষ্ট্রনায়ক, সাংবাদিক, শিল্পী, লেখক অনেকেই আমন্ত্রিত হতেন। তার কর্মজীবনের ঢেউ যখন অন্দরের শান্ত পরিবেশকেও অল্প বিস্তর দোলা লাগিয়ে দিত, তার দরকার ছিল এমন সুশৃঙ্খল একটা ব্যবস্থাপনার, যাতে কোনো ত্রুটি থাকা চলবে না। এ ব্যাপারে উষা ভগত ও অমি কৃষ্ণার উপরে তিনি খুব নির্ভর করতেন।
অনেক বছর ধরে তার সঙ্গে থাকায় এরা দুজনই জানতেন যে ঠিক কী রকম ব্যবস্থা তার পছন্দ। তার রুচির ব্যাপারটাও তারা ভালোই জানতেন। তার উপরে রাজীব তো ছিলই, বাগান সাজানো থেকে শুরু করে মেহরৌলির খামারবাড়ির কাজের দেখাশোনা, প্রতিটি ব্যাপারেই রাজীবের পরামর্শ চাইতেন তিনি। তার অনুমোদন পেলে খুশি হতেন। যেমন আমার শাশুড়ি মায়ের, তেমন রাজীবেরও নজর থাকতো খুঁটিনাটি প্রতিটি ব্যাপারের দিকে। মায়ের মতো সেও ছিল শৃঙ্খল, সুষম্য আর সৌষ্ঠবের ভক্ত। এ পাতায় ছবি দুটি রাজীবেরই তোলা। উপরের ছবিটি সে 1972 সালে 26শে জানুয়ারি তুলেছিল। তার মা সেদিন ভারতরত্ন খেতাবে ভূষিত হন। রাজীব ছিল স্নেহশীল পিতা, রাশভারী নয়। ছেলেমেয়েরা তাকে এড়িয়ে চলতো না, তবে দরকার বুঝলে সে কঠোরও হতো। অত্যধিক আদর পেয়ে ছেলেপুলেরা তো অনেক সময় বিগড়ে যায়। তখন তাদের আচার ব্যবহারে যেসব লক্ষণ ফুটে ওঠে তা ছিল তার অসহ্য। এই যেমন খেতে বসে বায়না করা বা খাবার ফেলা ছড়া করা, এটা সে পছন্দ করতো না। তার সাফ কথা, বাচ্চাদের জন্য যা রান্না করা হয়েছে পছন্দ হোক আর নাই হোক, আর খেতে যতই সময় লাগুক সবটা তাদের খেতে হবে। তার মা যে এ ব্যাপারে নাতি নাতনির পক্ষ নিয়ে কিছু বলবেন তাও তার পছন্দ নয়। তবে রূঢ়তা সে পছন্দ করতো না, অশালীনতাও না। তার শাস্তি দেবার পদ্ধতি ছিল পুরনো ধরনের। এই যেমন বাচ্চাদের দিয়ে 100 বার সে লিখিয়ে নিত, আর কখনো শব্দ করে দরজা বন্ধ করব না। বাচ্চারা অসুস্থ হয়ে পড়লে এই মানুষটি আবার পরম মমতায় সেবা শুশ্রূষা করতো তাদের। তার জন্য যাই তারা তৈরি করুক যত্ন করে সেগুলো রেখে দিত। তাদের দৈনন্দিন জীবনের কাজকর্মে যোগ দিয়ে উৎসাহ যোগাতো। তাদের গল্প পড়ে শোনাতো, তাদের সঙ্গে খেলতো, তাছাড়া উপস্থিত থাকতো তাদের স্কুলের প্রতিটি অনুষ্ঠানে। রাহুল আর প্রিয়ঙ্কা দুজনই প্রাইভেট নার্সারি স্কুলে পড়তো তখন। প্রিয়াঙ্কা আমার মায়ের মতোই জেদি, কথাটা রাজীবের। এক সাক্ষাৎকারে সে এই কথা বলেছিল। প্রিয়াঙ্কার বয়স যখন মাত্র 4 বছর, দুষ্টুমি করেছিল বলে রাজীব সেই সময় তাকে একবার চুপ করে ঘরের কোণে দাঁড়িয়ে থাকতে বলে। 2 ঘন্টা সে ঘরের কোণে ঠায় দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত একটা অজুহাত খুঁজে রাজীবকে সেই অবস্থা থেকে তাকে উদ্ধার করতে হয়। পরিবারের কর্তা ছিল রাজীবই, তবে পুরুষ বলেই যে কর্তৃত্ব ফলাতে হবে এমন কথা সে কখনো ভাবেনি। এ ব্যাপারে তার মন ছিল সংস্কার মুক্ত। এটাই স্বাভাবিক, কেননা তার মায়ের মতো স্বাধীন চেতা নারী তো সে দেখেছে। ছেলে আর মেয়ে দুজনকেই সে সমান সাহসী ও স্বনির্ভর হতে উৎসাহ দিত।